বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। রাতে ইরানে নজিরবিহীন হামলার ঘোষণা যুক্তরাষ্ট্রের, পাল্টা জবাবের হুঁশিয়ারি দিল আইআরজিসি। আলোচনায় নয়, যুদ্ধের মাঠে হিসেব কষতে চায় তেহরান। হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা। ট্রাম্পের হুঁশিয়ারিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই কঠোর অবস্থানে তেহরান। জ্বালানি সংকটে বেকায়দায় বিশ্ব নেতারা। তেহরানের অত্যাধুনিক মিসাইলের হামলায় বিধ্বস্ত ইসরায়েলের বিভিন্ন এলাকা। সরিয়ে ফেলা হচ্ছে সিসিটিভি ক্যামেরা। ধ্বংসস্তূপের ছবি প্রকাশ করলেই সাজা। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে হামলা অব্যাহত রেখেছে আইআরজিসি। উত্তেজনা কমাতে এরদোগানের দৌড়ঝাঁপ। ফোনে ইরানের প্রেসিডেন্টকে হুঁশিয়ারি। ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির মধ্যেই শান্তির বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধ বন্ধে আলোচনার আহ্বান। ইরানের ক্ষমতা পরিবর্তন ইস্যুতে অবস্থানের পরিবর্তন। ইরান ও তার সহযোগীদের সাথে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাত পার করছে 10ম দিন। পাল্টাপাল্টি হামলার তীব্রতায় কেঁপে উঠেছে পুরো অঞ্চল। বিশেষ করে তেহরানের ছোড়া বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনে লণ্ডভণ্ড হচ্ছে তেল আবিব সহ বিভিন্ন এলাকা। তবে এই ধ্বংসযজ্ঞের প্রকৃত চিত্র বিশ্বের সামনে আসছে না, কারণ ভয়ঙ্কর মিডিয়া ব্ল্যাকআউট। সামরিক সেন্সরশিপের কড়াকড়িতে সংবাদের টুঁটি চেপে ধরা হয়েছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ক্ষেপণাস্ত্রের আঘাতের স্থান বা ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে কোনো তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এমনকি সরাসরি সম্প্রচারে কোনো সাংবাদিক অতিরিক্ত তথ্য দিলেই তাকে তুলে নিয়ে যাচ্ছে দেশটির সেনারা। ধ্বংসস্তূপের ছবি বা ভিডিও প্রকাশ করা এখন সেখানে বড় অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। সোমবার বেনগুরিয়ন বিমানবন্দরের কাছে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত 2 জনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এবার ক্লাস্টার ওয়ারহেড বা গুচ্ছ বোমা ব্যবহার করা হয়েছে, যা আঘাতের পর বিশাল এলাকা ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করছে। অবিস্ফোরিত গোলার ভয়ে উদ্ধার কাজ ব্যাহত হলেও কঠোর গোপনীয়তার চাদরে ঢাকা পড়ছে প্রকৃত লাশের সারি ও ক্ষয়ক্ষতির খতিয়ান। সচেতন মহলের ধারণা, ভয়াবহ পরাজয় ঢাকতেই তথ্যের এই লুকোচুরি। ইরানের রাজধানী তেহরানে অবস্থিত পারমাণবিক গবেষণাগুলোতে গত রাতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম চ্যানেল 12 তাদের সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক সক্ষমতা গুড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই নির্দিষ্ট ল্যাবরেটরিগুলোকে নিশানা করা হয়েছে। তবে এই হামলার বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। আল জাজিরা জানিয়েছে, তারা স্বতন্ত্রভাবে এই খবরের সত্যতা এখনও নিশ্চিত করতে পারেনি। গত কয়েকদিন ধরেই ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে এবং তেহরান সহ ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সিরিজ হামলার খবর পাওয়া যাচ্ছে। এসব হামলা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল ও বিপজ্জনক করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালী এখন ভূ রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রণালী নিয়ন্ত্রণ নেবার সরাসরি ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস বর্তমানে এই পথটি নিজেদের কবজায় নেবার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছেন বলে জানান তিনি। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে এই প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে। উল্লেখ্য, বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 1/5 এই পথ দিয়ে প্রবাহিত হয়। যদিও ইরান আনুষ্ঠানিকভাবে এখনও প্রণালীটি বন্ধ করেনি, তবে তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে যে কোনো মার্কিন বা ইসরায়েলি ট্যাঙ্কার এই পথ দিয়ে যাওয়ার চেষ্টা করলে তাতে হামলা চালানো হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই বিতর্কিত মন্তব্য এমন এক সময় এলো যখন বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ বিরাজ করছে। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই জলপথের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে, তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এক ভয়াবহ রূপ নিতে পারে। গত 28 ফেব্রুয়ারি ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। এই হামলার পরপরই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এর জেরে তেহরান দ্রুত পাল্টা প্রতিশোধমূলক অভিযান শুরু করে এবং মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলি স্থাপনাকে লক্ষ্য করে একের পর এক হামলা চালানোর দাবি করে। এই সংঘাতের মধ্যেই নতুন করে এবার আলোচনায় এসেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তা ও অবস্থান নিয়ে নানা জল্পনা। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে ইঙ্গিত দেয় যে সাম্প্রতিক হামলায় একটি লক্ষ্যবস্তু ছিল নেতানিয়াহুর কার্যালয় বা তার আশ্রয়স্থল। এতে দাবি করা হয়, এই হামলায় তিনি নিহত বা আহত হয়ে থাকতে পারেন। তবে এ বিষয়ে কোনো নিশ্চিত প্রমাণ বা আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।
তাসনিমের প্রতিবেদনে কয়েকটি পরিস্থিতিগত বিষয়ও তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে সাম্প্রতিক সময়ে নেতানিয়াহুর নতুন ভিডিও বার্তায় অনুপস্থিতি, হিব্রু ভাষার মাধ্যমে তার বাড়ির আশেপাশের নিরাপত্তা জোরদার করা এবং জ্যারেড কুশনার ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের কথিত সফর স্থগিত হওয়া। এছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে নেতানিয়াহুর একটি ফোন আলাপের উল্লেখ করা হলেও সেই কথোপকথনের নির্দিষ্ট তারিখ প্রকাশ্যে না আসা। প্রতিবেদনটিতে রুশ গণমাধ্যমে উদ্ধৃত সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের একটি দাবিও উল্লেখ করা হয়। সেখানে বলা হয় ইরান নাকি নেতানিয়াহু লুকিয়ে থাকা স্থানে বোমা হামলা চালিয়েছে এবং ওই ঘটনায় তার এক ভাই নিহত হয়েছেন। তবে তাসনিম নিউজ নিজেই স্বীকার করেছেন যে এসব তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত বা অস্বীকার করা হয়নি। অন্যদিকে জেরুজালেম পোস্ট সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম বলছে যুদ্ধকালীন সময়ে এ ধরনের তথ্যযুদ্ধ বা গুজব ছড়ানো নতুন কিছু নয়। তাদের মতে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য সূত্র নেতানিয়াহুর আহত বা নিহত হওয়ার দাবি নিশ্চিত করেনি। ইসরায়েলি সরকারি সূত্র এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র বনাম ইরানের মধ্যকার এই যুদ্ধ পরিস্থিতির এখন সবথেকে বড় আলোচনার বিষয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বেঁচে আছেন নাকি মারা গেছেন। এই গুঞ্জন যখন চলছে, ডালপালা মিলতে শুরু করেছে, তখন টাইমস অফ ইসরায়েল, সেই গণমাধ্যম অর্থাৎ ইসরায়েলের যে গণমাধ্যম রয়েছে, তারা নেতানিয়াহু অর্থাৎ বেনিয়ামিন নেতানিয়াহু তার একটি ছবি প্রকাশ্যে এসেছে। বলা হচ্ছে যে গেল 4 দিন ধরে, অর্থাৎ গেল 4 দিন প্রকাশ্যে দেখা যাচ্ছিল না বেনিয়ামিন নেতানিয়াহুকে, তিনি মারা গিয়েছেন। ইরানি গণমাধ্যমগুলো সেই দাবি করছিল। 9 মার্চের একটি ছবি প্রকাশ করা হয়েছে টাইমস অফ ইসরায়েল, এই গণমাধ্যমটিতে, ইসরায়েলি গণমাধ্যমটিতে। সেখানে বলা হচ্ছে যে বেনিয়ামিন নেতানিয়াহু, এটি 9 মার্চ 2026 সালে তোলা হয়েছে ছবিটি। অর্থাৎ বেনিয়ামিন নেতানিয়াহু যে গেল 4 দিন ধরে তার কোনো ছবি, তার কোনো ফুটেজ, কোনো কিছু প্রকাশ্যে আসছিল না, যখন এই দাবি চাওর হচ্ছিল, যখন ইরানি গণমাধ্যমগুলো থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে এই গুঞ্জন, জোর গুঞ্জন চলছিল, বিভিন্ন আগের লাইভে বলছিলাম যে অন্তত 5টি কারণ প্রকাশ্যে আনা হচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহু বেঁচে আছেন নাকি মারা গেছেন এই গুঞ্জনের পক্ষে। সেখানে বলা হচ্ছিল যে গেল 4 দিন ধরে বেনিয়ামিন নেতানিয়াহুর কোনো বক্তব্য, কোনো ফুটেজ, কোনো দৃশ্য, কোনো ধরনের স্টিল ছবিও দেখা যাচ্ছিল না। এই আলোচনার মধ্যে, এই গুঞ্জনের মধ্যে কিছুক্ষণ আগে কিন্তু টাইমস অফ ইসরায়েল তারা একটি ছবি প্রকাশ্যে এনেছে। দাবি করা হচ্ছে যে 9 মার্চের এই ছবিটি তোলা হয়েছে, কিন্তু আসলে আরও আগে তোলা কিনা বা এটি পুরনো ছবি নতুন করে দেয়া হচ্ছে কিনা, এমনকি কোনো ভিডিও ফুটেজ কিন্তু প্রকাশ্যে আসেনি, প্রকাশ করা হয়নি। অর্থাৎ এর কোনো ভিডিও ফুটেজ আছে কিনা সেটিও কিন্তু জানানো হয়নি। হয়তোবা সময়ের সাথে সাথে যখন এই গুঞ্জনটা চাউর হচ্ছে, সময়ের সাথে সাথে হয়তোবা আরও বড় পরিসরে জানা যাবে বা সঠিক তথ্যটা জানা যাবে যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাগ্যে আসলে কি জুটেছে। তারা একটি স্টিল ছবি দিয়ে প্রকাশ করার চেষ্টা করছে বা জানানোর চেষ্টা করছে যে বেনিয়ামিন নেতানিয়াহু, তবে এখানে কিন্তু কোনোভাবে উল্লেখ করা হয়নি যে বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন রয়েছে, এই দাবির পক্ষে আসলেই আমরা এই ছবিটি দিলাম, এরকম কোনো কিছু তথ্য কিন্তু উল্লেখ করা হয়নি। অর্থাৎ একটি সংবাদ টাইমস অফ ইসরায়েল দিয়েছে, তারা বলছে যে ইরানের যে সরকার পতনের ব্যবস্থা রয়েছে, ইরানের সরকার পতন করতে হলে সাধারণ যারা ইরানি রয়েছে তাদের ইচ্ছে প্রয়োজন, এবং তারা চাইলেই আসলে ইসরায়েল সহায়তা করে যাচ্ছে। জাস্ট ইসরায়েল সহায়তা করে যাচ্ছে ইরানি নাগরিকদের এই সরকার ব্যবস্থার এই দশা থেকে মুক্ত করার জন্য। এমন একটি সংবাদ তারা প্রকাশ করেছে যেখানে নেতানিয়াহুর বক্তব্যের বরাত দেওয়া হয়েছে। কিন্তু নেতানিয়াহু মারা গেছেন, তাকে নিয়ে গুঞ্জন চলছে, তাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না, এমন কোনো কথা সেই নিউজটির মধ্যে বা সেই প্রতিবেদনের মধ্যে উল্লেখ করা হয়নি, বা এই বিষয়টি সম্পূর্ণরূপে এড়িয়ে যাওয়া হয়েছে। জানানোর জন্যই আমরা মূলত এই নিউজটি আপনাদের সামনে তুলে ধরা, যে যেহেতু বলা হচ্ছিল যে গেল 4 দিন ধরে নেতানিয়াহুর কোনো ছবি, কোনো প্রকাশ্যে তাকে দেখা যাচ্ছে না, এবং কোনো ভিডিও ফুটেজ নেই, যেখানে তিনি প্রতিদিন 1-2বার করে তিনি ভিডিও বার্তা দিতে থাকেন, এমনি তার চ্যানেল রয়েছে ব্যক্তিগত, সেখানে তিনি পোস্ট করতেন, কিন্তু এখন কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। সেই ধারণা থেকে তাকে মৃত্যু হয়েছে বা তাকে তিনি নিহত হয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছিল, সেই গুঞ্জনের পক্ষে আসলে যখন এই গুঞ্জন চলছিল তখন মূলত এই ছবিটি তারা প্রকাশ্যে নিয়ে আসে, এবং সেখানে ছবির ক্যাপশনে উল্লেখ করা হয় যে এটি 9 মার্চের
ইরানের রাজধানী তেহরানে অবস্থিত পারমাণবিক গবেষণাগুলোতে গত রাতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম চ্যানেল 12 তাদের সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক সক্ষমতা গুড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই নির্দিষ্ট ল্যাবরেটরিগুলোকে নিশানা করা হয়েছে। তবে এই হামলার বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। আল জাজিরা জানিয়েছে, তারা স্বতন্ত্রভাবে এই খবরের সত্যতা এখনও নিশ্চিত করতে পারেনি। গত কয়েকদিন ধরেই ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে এবং তেহরান সহ ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সিরিজ হামলার খবর পাওয়া যাচ্ছে। এসব হামলা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল ও বিপজ্জনক করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালী এখন ভূ রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রণালী নিয়ন্ত্রণ নেবার সরাসরি ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস বর্তমানে এই পথটি নিজেদের কবজায় নেবার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছেন বলে জানান তিনি। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে এই প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে। উল্লেখ্য, বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 1/5 এই পথ দিয়ে প্রবাহিত হয়। যদিও ইরান আনুষ্ঠানিকভাবে এখনও প্রণালীটি বন্ধ করেনি, তবে তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে যে কোনো মার্কিন বা ইসরায়েলি ট্যাঙ্কার এই পথ দিয়ে যাওয়ার চেষ্টা করলে তাতে হামলা চালানো হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই বিতর্কিত মন্তব্য এমন এক সময় এলো যখন বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ বিরাজ করছে। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই জলপথের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে, তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এক ভয়াবহ রূপ নিতে পারে। চলমান ইরান ইসরায়েল যুদ্ধে হামলা পাল্টা হামলায় উত্তেজনা পৌঁছেছে চরমে। এরই মধ্যে বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতেও লক্ষ্য করে হামলা চালাচ্ছে তেহরান। এমন প্রেক্ষাপটে তুরস্কের আকাশেও দেখা গেছে ইরানি মিসাইল। তাই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ফোন করে হুঁশিয়ারি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সোমবার অনুপ্রবেশকারী ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের পর পেজেশকিয়ানকে টেলিফোন করেন এরদোগান। বলেন, ইরানের বেপরোয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে এই যুদ্ধে কোনো পক্ষে না থাকা সত্ত্বেও তুরস্ক ক্ষয়ক্ষতির ঝুঁকিতে রয়েছে। ভবিষ্যতে আবার এমন কোনো ঘটনা ঘটলে তুরস্ক কোনোভাবেই তা ক্ষমা করবে না এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 28 ফেব্রুয়ারি তেহরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত 2 বার তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করেছে। প্রথমবার গত 4 মার্চ এবং দ্বিতীয়বার 9 মার্চ। 2 বারই ন্যাটোর এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে তুরস্কের প্রতিরক্ষা বাহিনী। প্রতিবেশী দেশগুলোতে হামলা চালানোকে বেআইনি হস্তক্ষেপ বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট এরদোগান। তিনি ফোনালাপে আরও বলেন, বন্ধু ও ভ্রাতৃপ্রতিম দেশগুলোতে হামলায় কারো কোনো স্বার্থ আদায় হবে না। আঙ্কারা কখনো এ ধরনের কার্যক্রম অনুমোদন করবে না। ইরান যদি ভবিষ্যতে ফের এ ধরনের বেপরোয়া হামলা করে, তাহলে দেশের নিরাপত্তার স্বার্থে সব পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং শতাধিক স্কুল ছাত্রী নিহতের ঘটনায় শোকও জানিয়েছেন এরদোগান। ইরানের রাজধানী তেহরান থেকে ইউরোপে অবস্থিত সাইপ্রাসের দূরত্ব 1600 কিলোমিটারেরও বেশি। সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর প্রতিশোধ নিতে সেখানকার মার্কিন ঘাঁটিতেও হামলা করেছে দেশটি। বলা যায়, মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের এমন কোনো ঘাঁটি নেই যেখানে হামলা হয়নি। একের পর এক ড্রোন আর মিসাইল ছুড়ে তেল আবিবেও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে তেহরান। এমন পরিস্থিতিতে স্বভাবতই সামনে আসে একটি জিজ্ঞাসা, আর সেটি হলো, ইরানের মিসাইল ও ড্রোনগুলো ঠিক কতদূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম। গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন সম্প্রতি কঠোর ভাষায় ইরানের সমালোচনা করেছেন। তিনি বলেন, এটি এমন একটি শাসন ব্যবস্থা যা হিংস্র পশুর মতো আক্রমণাত্মক আচরণ করছে এবং চারপাশের সবার জন্য বিপজ্জনক। তবে বিশ্লেষকদের মতে এই হিংস্র আচরণ এখন ইরানের কৌশলের অংশ হয়ে উঠেছে। তেহরান সস্তা কামির কাজে ড্রোন ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলতে চাইছে। সেই সঙ্গে চাইছে প্রতিবেশী দেশগুলোতে পার্শ্ব প্রতিক্রিয়ামূলক ক্ষতি ঘটিয়ে কূটনৈতিক চাপ তৈরি করতে। ইরান বিষয়ক সাবেক মার্কিন বিশেষ দূত রবার্ট ম্যালি বলেন, যুদ্ধের প্রথম দিনে ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর তেহরান সহজে আঘাত করা যায় এমন মার্কিন সামরিক ঘাঁটি ও কূটনৈতিক মিশনগুলোকে টার্গেট করেছে। তারা দেখাতে চাইছে পাল্টা আঘাত করার শক্তি তাদের রয়েছে।
ইরানের তৈরি শাহেদ সিরিজের কামিকাজে ড্রোনগুলো প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এই ড্রোনগুলোতে শক্তিশালী বিস্ফোরক বহন করা সম্ভব এবং এগুলো নির্দিষ্ট টার্গেটের জন্য প্রোগ্রাম করা থাকে। এ ধরনের ড্রোনের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো এর কম খরচ। একটি ড্রোন তৈরি করতে খরচ হয় মাত্র $20,000 থেকে $50,000। বিপরীতে এগুলো ভূপাতিত করতে ব্যবহৃত অস্ত্র তৈরিতে গুনতে হয় প্রায় $4 মিলিয়ন। ওয়াশিংটন ডিসি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক স্টিমসন সেন্টার এর সিনিয়র ফেলো কেলি গ্রিকো সামাজিক মাধ্যমে লিখেছেন, এটাই ইরানের কৌশলের মূল বিষয়। ইরান যে ড্রোনে $1 খরচ করেছে তা ভূপাতিত করতে সংযুক্ত আরব আমিরাতকে প্রায় $20 থেকে $28 ব্যয় করতে হয়েছে। ড্রোনের পাশাপাশি ইরানের আরেকটি বড় শক্তি হলো তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভান্ডার। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র ভান্ডার হিসেবে বিবেচিত এই অস্ত্রাগারে 20 ধরনের বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে, যেগুলোর বেশিরভাগই দেশীয় ও বিদেশি উপাদান দিয়ে ইরানে তৈরি করা হয়েছে। আল জাজিরার সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী ইরানের কাছে থাকা মিসাইলগুলোর মধ্যে সুমারের সর্বোচ্চ 2500 মাইল দূর পর্যন্ত আঘাত হানার সক্ষমতা রয়েছে। এছাড়া খোররামশার, গদর ও সেজ্জিল 2000 কিলোমিটার পর্যন্ত আঘাত করতে পারে। এদিকে ইমাদ 1700 কিলোমিটার, খাইবার শেকান 1500 কিলোমিটার, কদর 1000 কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে পারে। স্বল্পমাত্রার মিসাইলের মধ্যে রয়েছে শাহাব 1, ফাতে 110, রাদ 500, যেগুলো 300 কিলোমিটার পর্যন্ত আঘাত করতে পারে। ব্রিটিশ নিরাপত্তা ও গোয়েন্দা পরামর্শক প্রতিষ্ঠান সিভিলাইনের প্রধান নির্বাহী জাস্টিন ক্রাম্পের মতে, বর্তমানে ইরানের কাছে প্রায় 2000 দীর্ঘপাল্লার এবং প্রায় একই সংখ্যক স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র থাকতে পারে। তিনি বলেন, যুদ্ধ শুরুর সময় যে গতিতে ক্ষেপণাস্ত্র ব্যবহার হচ্ছিল তাতে ইরানের মজুদ প্রায় 10 থেকে 12 দিন চলার মতো ছিল। তবে দেশটির বিস্তৃত ভূগর্ভস্থ ডিপো, উৎপাদন কেন্দ্র ও সংরক্ষণ ব্যবস্থা থাকার কারণে নতুন করে অস্ত্র সরবরাহের সম্ভাবনাও রয়েছে। বিশ্লেষকদের মতে, বর্তমান সংঘাত শেষে ইরানের রাজনৈতিক ও সামরিক কাঠামো আরও অস্থির হয়ে উঠতে পারে। তবে রবার্ট ম্যালির ভাষায়, এই মুহূর্তে ইরানের লক্ষ্য হলো যুদ্ধ শেষে প্রমাণ করা যে তারা এখনো টিকে আছে। হয়তো শাসন ব্যবস্থা আরও খণ্ডিত ও বিশৃঙ্খল হবে, কিন্তু তা শেষ পর্যন্ত টিকে থাকবে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে টানা 10 দিন ধরে চলছে যুদ্ধ। ইরানের হামলায় পারস্য উপসাগর থেকে ভূমধ্যসাগরীয় অঞ্চলের সাইপ্রাস পর্যন্ত অন্তত 9টি দেশে অবস্থিত মার্কিন স্থাপনায় আঘাত হেনেছে। এছাড়া রিয়াদ, দুবাই, কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস ও কনসুলেটেও ড্রোন হামলা চালানো হয়েছে। মানচিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, মধ্যপ্রাচ্য ও ইউরোপের সব মার্কিন ঘাঁটিতে অনায়াসে হামলা করার মতো মিসাইল ও ড্রোন ইরানের কাছে রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলা করার মতো ক্ষমতা নেই এই দেশটির। 10ম দিনে গড়িয়েছে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য অনুযায়ী ইরান জুড়ে এ পর্যন্ত 5000 লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত বাহিনী। গুড়িয়ে দেওয়া হয়েছে ইরানের অসংখ্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভান্ডার। তেহরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নেমে দাঁড়িয়েছে 10%-এরও নিচে। কিন্তু বাস্তবতা বলছে, এখনো বেশ শক্তভাবেই টিকে আছে ইরান। দেশটির বিপ্লবী বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্র নয়, এই যুদ্ধের সমাপ্তি টানবে ইরান। মাঠের বাস্তবতা যখন এমন, তখন ট্রাম্প বলছেন খুব শিগগিরই ইরান যুদ্ধ শেষ করবেন তিনি। তাহলে কি ইরান যুদ্ধ থেকে পিছু হটছেন ট্রাম্প? ইরান যুদ্ধে এই পর্যন্ত কি অর্জন করতে পেরেছেন তিনি? নতুন করে কি বা অর্জন করতে চাইছেন ট্রাম্প? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ কর্মকর্তাদের অনেকেই নিহত হয়েছেন, যার মধ্যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও রয়েছেন। এছাড়া সব মিলিয়ে 1200-র বেশি ইরানি নিহত হয়েছেন। এর বাইরে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে ইরানের পারমাণবিক স্থাপনা, বেসামরিক এলাকা ও গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো, যার জবাবে শত শত মিসাইল ও হাজার হাজার ড্রোন হামলা চালাচ্ছে IRGC। যেসব হামলার লক্ষ্য ইসরায়েল সহ উপসাগরীয় দেশগুলো, বিশেষ করে মার্কিন সামরিক ঘাঁটি, দূতাবাস ও জ্বালানি স্থাপনা। তবে এই যুদ্ধ কিভাবে শেষ হবে তা এখনো পরিষ্কার করেননি ট্রাম্প। এর মধ্যে গত 10 দিনে যেসব লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি, সেগুলোর বেশিরভাগই সফল হয়নি। যুদ্ধ শুরুর আগেই ইরানে বিক্ষোভকারীদের দিয়ে কয়েক দফা সরকার পরিবর্তনের চেষ্টা করেছেন ট্রাম্প। সেই চেষ্টায় ব্যর্থ হয়ে ইরানের সর্বোচ্চ নেতা সহ শীর্ষ নেতাদের হত্যা করেছেন, যার লক্ষ্য ছিল ইরানের বর্তমান সরকার ব্যবস্থার পরিবর্তন করা।
জানিয়ে ডোহা ইনস্টিটিউটের অধ্যাপক মুহানাত সেলুম বলেন, ট্রাম্প প্রশাসনের ধারণা ছিল সরকারের মাথায় এবং গুরুত্বপূর্ণ নেতাদের সরিয়ে দিলে পুরো ব্যবস্থা ভেঙে পড়বে অথবা এতটাই দুর্বল হবে যে আগের অবস্থায় ফিরতে পারবে না। কিন্তু বাস্তবে তা হয়নি। অনেক সামরিক ও রাজনৈতিক নেতা নিহত হলেও ইসলামিক রিপাবলিকের প্রতিষ্ঠানগুলোতে বড় কোনো ভাঙন দেখা যায়নি, বরং ইরান দ্রুত নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা করেছে। অর্থাৎ বিশ্লেষকদের মতে ইরানে দ্রুত ভেঙে পড়ার যে স্বপ্ন দেখেছিলেন ট্রাম্প তা ভুল প্রমাণ করে দিয়েছে তেহরান। সরকার পতনে ব্যর্থ হয়ে আইআরজিসিকে অস্ত্র ফেলে আত্মসমর্পণ করার আহ্বান জানান ট্রাম্প। বলেন, আত্মসমর্পণ করলে কেবল ক্ষমা পাবেন তারা। একই সঙ্গে ইরানের কূটনীতিকদেরও সরকার ছেড়ে তার পক্ষে আসার আহ্বান জানান। কিন্তু বাস্তবে হয়েছে উল্টোটা। আইআরজিসি এখন পাল্টা হামলার নেতৃত্ব দিচ্ছে। কূটনীতিকরা প্রকাশ্য চিঠিতে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ট্রাম্প প্রশাসন আরেকটি লক্ষ্যের কথা বারবার বলেছেন, সেটি হলো ইরানের সামরিক শক্তি ধ্বংস করা, যার মধ্যে রয়েছে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন তৈরির কারখানা ও নৌবাহিনী। সে লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলাও অব্যাহত রেখেছে। শ্রীলঙ্কা উপকূলে থাকা একটি ইরানি যুদ্ধজাহাজকেও ধ্বংস করে দিয়েছে। একই সঙ্গে ইরানের আকাশসীমা নিয়ন্ত্রণের দাবি করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তবে মাঠের বাস্তবতা বলছে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে এখনও মিসাইল ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে ইরান। একই সঙ্গে হরমুজ প্রণালী দিয়েও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জাহাজ যাতায়াত করতে দিচ্ছে না তেহরান। যাতে পরিষ্কার, ট্রাম্পের এই লক্ষ্য এখনও অর্জিত হয়নি। যুদ্ধের শুরুতে ট্রাম্প ইরানিদের উদ্দেশ্যে বলেছিলেন, আমরা কাজ শেষ করলে আপনারা নিজেদের সরকার নিজেরাই বেছে নেবেন। পরে অবশ্য তিনি অবস্থান পাল্টেছেন, জানিয়েছেন ইরানের নেতা নির্বাচনে তিনি সরাসরি ভূমিকা রাখবেন এবং আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনিকে মেনে নেবেন না। একই সঙ্গে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানান ট্রাম্প। তবে তার সেই পরিকল্পনাও ভেস্তে গেছে। মোস্তফা খামেনি এখন ইরানের সর্বোচ্চ নেতা। একই সঙ্গে ট্রাম্পের আত্মসমর্পণের বিষয়টি নিয়েও উপহাস করছে তেহরান। হামলা ও ইরানিদের দিয়ে সরকার পতনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর কুর্দি বাহিনী দিয়ে ইরানে হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন ট্রাম্প। কিছু কুর্দি নেতা ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে আলোচনার কথা স্বীকারও করেন, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন কুর্দি গোষ্ঠীগুলোর মধ্যে সেই ঐক্য নেই, তাদের সামরিক সক্ষমতাও সীমিত। এছাড়া এমনটি হলে তুরস্ক তীব্র প্রতিক্রিয়া দেখাতে পারে, যা আরেকটি বড় আঞ্চলিক সংকট তৈরি করবে, যে কারণে এই পরিকল্পনাও শেষ পর্যন্ত কাজে আসেনি। ট্রাম্প প্রশাসন ইরানের স্থল আক্রমণের সম্ভাবনার কথাও পুরোপুরি নাকচ করে দেয়নি। তবে এ ব্যাপারে ইরানের শক্ত অবস্থানের কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র স্থল আক্রমণ করলে ইরান তার জন্য প্রস্তুত। তবে বাস্তবে এমনটির কোনো সম্ভাবনা দেখেন না বিশ্লেষকরা, কারণ ট্রাম্প তার নির্বাচনে যুদ্ধবিরোধী প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাছাড়া ইরাক ও আফগানিস্তানের যুদ্ধের ব্যর্থতা এখনও মার্কিন রাজনীতিতে বড় প্রভাব ফেলছে। তাই নতুন করে ইরানে সামরিক বাহিনী মোতায়েনের সম্ভাবনা খুব একটা নেই। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে ইরান যুদ্ধে এখন পর্যন্ত কোনো লক্ষ্যই সেই অর্থে অর্জন করতে পারেননি ট্রাম্প। তাহলে কেন যুদ্ধ শেষ করার আভাস দিচ্ছেন তিনি? যুক্তরাষ্ট্রের বাস্তবসম্মত শেষ লক্ষ্যই বা কি? এ ব্যাপারে বিশেষজ্ঞদের ভাষ্য, সবচেয়ে বাস্তবসম্মত পথ হলো চাপ দিয়ে একটি রাজনৈতিক সমঝোতা আদায় করা। কিংস কলেজ লন্ডনের গবেষক আন্দ্রিয়াস ক্রিক বলেন, যুক্তরাষ্ট্র হয়তো ইরানের ক্ষমতাসীন ব্যবস্থার কিছু অংশের সঙ্গে সমঝোতা করতে পারে, বিশেষ করে আইআরজিসির সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে। এক্ষেত্রে শর্ত হতে পারে মিসাইল কর্মসূচি সীমিত করা, পারমাণবিক কর্মসূচিতে নতুন নিষেধাজ্ঞা ও আঞ্চলিক নীতিতে পরিবর্তন, যা পূরণ হলে ট্রাম্প হয়তো নিজেকে এই যুদ্ধে সফল বলে দাবি করতে পারবেন। অবশ্য সেই আভাসও মিলতে শুরু করেছে এরই মধ্যে। যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প। দীর্ঘ সেই ফোন আলাপে ইরান যুদ্ধ বন্ধের রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের বিষয়ে কথা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের। আর এই ফোন আলাপের পরপরই দ্রুত ইরান যুদ্ধের অবসান ঘটবে বলে জানিয়েছেন ট্রাম্প। যদিও আইআরজিসির ভাষ্য, এই যুদ্ধের ইতি টানবে ইরান, যুক্তরাষ্ট্র নয়। মধ্যপ্রাচ্যের আকাশে যখন ড্রোন ও ক্ষেপণাস্ত্র উঠছে, তখন সেই সংঘাতের ঢেউ নীরবে ছড়িয়ে পড়ছে বিশ্ব অর্থনীতিতেও। যুদ্ধের বিস্ফোরণ শুধু সীমান্তে সীমাবদ্ধ থাকছে না, এর প্রতিধ্বনি শোনা যাচ্ছে পেট্রোল পাম্পে, বন্দরে আটকে থাকা পণ্যে এবং বৈশ্বিক আর্থিক বাজারে।
28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের এক সপ্তাহের মধ্যেই বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুটে প্রভাব দেখা দিয়েছে। ভারতের বন্দরে চালের চালান আটকে গেছে, সারের দাম বেড়েছে এবং অস্থিরতা দেখা দিচ্ছে সরবরাহ শৃঙ্খলে। আন্তর্জাতিক অর্থনীতিবিদরা বলছেন, এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তবে এর প্রভাব আরও গভীর হতে পারে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে বিশ্ব অর্থনীতিতে সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে জ্বালানির বাজারে। সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় চলতি সপ্তাহে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। 2022 সালের পর অপরিশোধিত তেলের বাজারে এমন অস্থিরতা দেখা গেল। এই পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে রয়েছে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী। একদিকে ইরান এবং অন্যদিকে ওমান ঘেরা এই সংকীর্ণ জলপথ দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, বিশ্বের দৈনিক উৎপাদিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 এই পথ দিয়ে যায়। বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্স সতর্ক করে বলেছে, যদি হরমুজ প্রণালী দীর্ঘ সময় বন্ধ থাকে তাহলে ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম আকাশচুম্বী হতে পারে। আর যদি 2 মাসের বেশি সময় পণ্য পরিবহন বন্ধ থাকে তাহলে বাড়তে পারে দাম দ্বিগুণেরও বেশি। ইতোমধ্যে বিভিন্ন দেশে জ্বালানির দাম বাড়তে শুরু করেছে। জার্মানিতে 2 অঙ্কে বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। যুক্তরাজ্যেও পেট্রোলের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম 11 মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যা চাপ তৈরি করছে ছোট ব্যবসার ওপর। গোল্ডম্যান স্যাক্সের মতে, তেলের দাম যদি এমনভাবে বাড়তে থাকে তাহলে যুক্তরাষ্ট্রের সাধারণ পণ্যের দাম বৃদ্ধির হার জানুয়ারিতে 2.4% থেকে বছরের শেষে প্রায় 3% পৌঁছাতে পারে। এতে ফেডারেল রিজার্ভের জন্য সুদের হার কমানো কঠিন হয়ে পড়বে। এই সংঘাতের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে এশিয়ার অর্থনীতিতে। পরামর্শক প্রতিষ্ঠান ক্যাপিটাল ইকোনমিক্স বলছে, এশিয়ার প্রায় 80 থেকে 90% অপরিশোধিত তেল ও এলএনজি হরমুজ প্রণালী দিয়ে আসে, আর এর প্রধান ক্রেতা হলো চীন। এ সময় যুদ্ধ শুরু হওয়ায় চীনের অর্থনীতি ইতোমধ্যেই ধীরে বেড়ে চলেছে, অর্থাৎ তার অর্থনৈতিক প্রবৃদ্ধি বছরের জন্য সবচেয়ে কম নির্ধারিত হয়েছে। অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, অপরিশোধিত তেলের দাম বর্তমান পর্যায়ে থাকলে এশিয়ার বেশিরভাগ দেশে মুদ্রাস্ফীতি অন্তত 0.5% বাড়তে পারে। যুদ্ধের প্রভাব শুধু জ্বালানি বাজারেই সীমাবদ্ধ নয়, বিশ্ব বাণিজ্যের সরবরাহ শৃঙ্খলেও বড় ধরনের বিঘ্ন দেখা যাচ্ছে। ভারতে ইতোমধ্যে প্রায় 4 লাখ মেট্রিক টন বাসমতি চাল বন্দরে আটকে আছে, কারণ যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল ব্যাহত হয়েছে। ভারতের মোট বাসমতি চাল রপ্তানির প্রায় 75%, অর্থাৎ প্রায় 60 লাখ টন মধ্যপ্রাচ্যে যায়। ব্যাংকিং প্রতিষ্ঠান আইএনজি ব্যাংকের গবেষণা বিভাগের প্রধান দীপালি ভার্গব বলেন, যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির কারণে এশিয়ার রপ্তানিকারকদের জন্য মধ্যপ্রাচ্য গুরুত্বপূর্ণ বাজার হয়ে উঠেছিল। সংঘাত দীর্ঘ হলে ভারত ও চীন সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে। বিশ্ব খাদ্য উৎপাদনের ক্ষেত্রেও বড় ঝুঁকি তৈরি হয়েছে। নরওয়ের রাসায়নিক কোম্পানি ইয়ারা ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী সভেন টোর হোলসেথার বলেন, বিশ্বের প্রায় 1/3 ইউরিয়া সার হরমুজ প্রণালী দিয়ে রপ্তানি হয়। সার তৈরির কাঁচামালও বিপুল পরিমাণে এই পথ দিয়ে যায়। সার শুধু একটি পণ্য নয়, বিশ্ব খাদ্য উৎপাদনের প্রায় অর্ধেকই এর উপর নির্ভরশীল। যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের আকাশপথও এখন সীমিত, ফলে পণ্য পরিবহনে বিলম্ব হচ্ছে। জার্মান ক্রীড়া পোশাক কোম্পানি আদিদাস ইতোমধ্যে জানিয়েছে, তাদের কিছু বিমান চালান সময়মতো পৌঁছাতে পারছে না। মধ্যপ্রাচ্যের বড় 3টি এয়ারলাইন এমিরেটস, কাতার এয়ারওয়েজ এবং ইত্তেহাদ এয়ারওয়েজ বিশ্বের বিমান পণ্য পরিবহনের প্রায় 13% নিয়ন্ত্রণ করে। আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা আইএটি এর তথ্য অনুযায়ী বিশ্ব বাণিজ্যের প্রায় 1/3 পণ্য মূল্যের দিক থেকে বিমানে পরিবহন করা হয়। সাধারণত স্মার্টফোন, মাইক্রোচিপ ও অন্যান্য উচ্চমূল্যের ইলেকট্রনিক পণ্য এভাবে পাঠানো হয়। অর্থাৎ আকাশপথে সমস্যা হলে উচ্চমূল্যের পণ্যের সরবরাহ দেরি হয় এবং দাম বাড়ার ঝুঁকি থাকে। যুদ্ধের একটি অস্বাভাবিক ঘটনাও সামনে এসেছে। অ্যামাজন ওয়েব সার্ভিসেসের দুবাইয়ের একটি ডেটা সেন্টারে আগুন লাগে। ধারণা করা হচ্ছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ভূপাতিত একটি ইরানি ড্রোনের ধ্বংসাবশেষ সেখানে আঘাত করেছিল। বিশ্লেষকদের মতে, কোনো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ক্লাউড ডেটা সেন্টার যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা সম্ভবত এই প্রথম।
গত 25 বছরে উপসাগরীয় দেশগুলো বৈশ্বিক অর্থনীতিতে বড় শক্তিতে পরিণত হয়েছে। এই অঞ্চলে শক্তিশালী বাণিজ্য, ব্যাংকিং ও বিনিয়োগ কেন্দ্র গড়ে উঠেছে। দুবাইয়ের জেবেল আলী বন্দর এখন বিশ্বের অন্যতম ব্যস্ত কন্টেইনার বন্দর। এটি বিশ্বের 150টির বেশি বন্দরের সঙ্গে সংযুক্ত। এছাড়া দুবাই, দোহা ও রিয়াদের মতো শহর আন্তর্জাতিক বাণিজ্য, বিমান পরিবহন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের বড় কেন্দ্র হয়ে উঠেছে। সংঘাতের কারণে ইতোমধ্যে কিছু বড় অর্থনৈতিক ধাক্কার লক্ষণ দেখা যাচ্ছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক সময়ের 1/5 নিচে নেমে এসেছে। সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইনের উদ্দেশ্যে যাওয়া ফ্লাইট বাতিলের পরিমাণ 70% বেশি। একই সময়ে কাতার ও সৌদি আরবের শেয়ার বাজারে দরপতন হয়েছে এবং সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের শেয়ার বাজারে লেনদেন সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। প্রায় স্থবির হয়ে পড়েছে দুবাইয়ের স্বর্ণবাজারও। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত সাধারণ কোনো আঞ্চলিক যুদ্ধ নয়। উপসাগরীয় অঞ্চল বিশ্বায়নের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে জ্বালানি সরবরাহ, সমুদ্র বাণিজ্য, বিমান পরিবহন, ব্যাংকিং এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল সবকিছু একে অন্যের সঙ্গে গভীরভাবে যুক্ত। তাই এই অঞ্চলে দীর্ঘস্থায়ী যুদ্ধ হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব অর্থনীতি বড় ধরনের অস্থিরতার মুখে পড়তে পারে। বিশ্লেষকদের মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো সংঘাত সরাসরি বিশ্ব অর্থনীতির এত গুরুত্বপূর্ণ কেন্দ্রকে ঝুঁকির মুখে ফেলছে। ফলে যুদ্ধ কতদিন স্থায়ী হয় সেটি এখন বৈশ্বিক অর্থনীতির জন্য সবচেয়ে বড় প্রশ্ন। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।